মাসের প্রথম দিন, আর কয়েকদিন পরই ঈদুল আজহা। উৎসব ঘিরে সবার ব্যস্ততা। এখন সরব গরুর হাটগুলো, সেই সাথে জমে উঠেছে মৌসুমি ফলের বাজার। বৃষ্টির পরশে সতেজ হয়ে উঠছে চারপাশ, কিন্তু এরই মাঝে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এমনই নানান তথ্য নিয়ে দিনের শুরু। শুভ সকাল জানাই সবাইকে, আমন্ত্রণ সকাল 24-এ। আজ রবিবার 18 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 1 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ আয়োজনের শুরুতেই আমরা পত্রিকার খবরগুলো দেখে নেব। কয়েকটি পত্রিকা থেকে শুরু করব আমরা সমকাল দিয়ে। সমকালের শুরুতেই 3,59,000 গ্রেপ্তার। সারা দেশে 10 মাসে গ্রেপ্তারের চিত্র এখানে দেখানো হয়েছে। পুলিশ পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাই অভিযান ও গ্রেপ্তারের গতি এসেছে। প্রথম পাতার শেষের দিকে একটি শিরোনাম রয়েছে, পানি বাড়ছে, ভাঙন ধসে আতঙ্ক। লক্ষ্মীপুরের অনেক এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঢাকার 4 ফ্লাইট নামল চট্টগ্রামে। কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ধসে গেছে বেড়িবাঁধ, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ডুবে গেছে ফসলি জমি, ঘরবাড়ি, দেখা দিয়েছে নদী ভাঙন। দর্শক, নদী ভাঙনের কথা আমরা বলছিলাম, আমরা একটু সেই খোঁজ খবর নিয়ে আসবো। আমরা চলে যাব মৌলভীবাজারে, সেখানকার কি পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন, কেমন দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি? আর বন্যার যে পূর্বাভাস রয়েছে, এখন কি পরিস্থিতি আসলে? জি সারিকা, আসলে গতকালকে সারা দিন এই মৌলভীবাজার জেলার পুরো জেলায় আসলে অবিরাম বৃষ্টিপাত হয়েছে এবং অবিরাম বর্ষণের ফলে জেলার বিভিন্ন উপজেলার যে নিচু এলাকা আসলে অনেকটা প্লাবিত হয়েছে এবং যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে শহর মৌলভীবাজার শহর এবং যে এলাকার যে বিভিন্ন ছোটো ছোটো বাজারগুলো প্লাবিত হয়েছিল আমরা দেখেছি এবং কিছুটা পানি নেমেছিল। কিন্তু আজকেও আমরা দেখছি যে আজকে সারা দিন থেকে এই বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে পানি ক্রমান্বয়ে বাড়ছে এই অঞ্চলে এবং যে নিচু যে জায়গাগুলো আছে, হাওর, বিল, ডুবা, সেগুলো অনেকটা ভরে গেছে বলা চলে। এবং আমি যদি একটু নদীর দিকে দেখাই, এটা হচ্ছে মনু নদী। সেই নদীটা গত 2 দিন আগেও আসলে পানি অনেক কম ছিল, কিন্তু এখন পানি অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং নদীর প্রায় বিপদসীমার বলা চলে অনেকটা কাছাকাছি চলে এসেছে। বিপদসীমা থেকে অনেক নিচে থাকলেও কিন্তু বিপদসীমার প্রায় কাছাকাছি চলে এসেছে। আমাদের এই অঞ্চলে 3টি নদী, প্রধান নদী ধরা হয়, মনু, দোলাই এবং কুশিয়ারা, পাশাপাশি আরও ছোট নদীগুলো রয়েছে। তবে 3টি নদী এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পানি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি সারিকা, যে আসলে আমাদের এই অঞ্চলে যে বন্যা বা যে প্রাকৃতিক দুর্যোগগুলো সাধারণত আমাদের যে এলাকার যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে আসলে হয় না। মূলত উজান থেকে যে পাহাড়ি ঢল, অর্থাৎ ভারতের যে ত্রিপুরা রাজ্য এবং আসাম রাজ্য থেকে যে পানিগুলো আসে বা উজান থেকে যে ঢলগুলো নেমে আসে, সেই ঢলগুলোর কারণে এই অঞ্চলে আসলে বন্যার দেখা দেয় এবং এখনও বন্যার পরিস্থিতি রয়েছে, বন্যার পূর্বাভাস রয়েছে, এমনটাই আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন যে আরও 2-3 দিনের মধ্যে পানি অনেক বেশি বাড়বে এবং এখনও বড়লেখা, জুড়ি এবং মৌলভীবাজার শহরের কিছু কিছু দোকানপাটে পানি প্রবেশ করেছে। অতি বৃষ্টির ফলে এই পানি আসলে প্রবেশ করেছে। একই সাথে এই অঞ্চলের যে হাওর, খাল, বিল এবং যে জলাশয়গুলো রয়েছে, সেগুলো অনেকটা ভরাট হয়ে গেছে। যে ড্রেনগুলো আসলে সেই ড্রেনেজ ব্যবস্থা অনেকটা অকেজো বলা চলে, অর্থাৎ এখানে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি রয়েছে এই বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন যে দায়িত্বশীল জায়গাগুলোতে, যার ফলে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ, ফলে খুব দ্রুত বিভিন্ন শহরে এবং যে বাজারগুলোতে পানি উঠে যাচ্ছে এবং মানুষের ক্ষতি হচ্ছে। সারিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুর রব। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুর রব। আমরা দেখছিলাম মৌলভীবাজার সহ সিলেটের অনেক অঞ্চলেই বন্যার শঙ্কা রয়েছে, আপনারা সাবধানে থাকবেন এই সময়টাতে। দর্শক, আমরা মৌলভীবাজারের খবর তো জানছিলাম, সেই সাথে সাথে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিই। সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে নিহতরা সবাই একই পরিবারের। দর্শক,
গোলাপগঞ্জের খবর তো আমরা জানছিলাম, স্থানীয়রা জানায় সেখানকার মধ্যরাত থেকে বিরতিহীন বৃষ্টিপাত হচ্ছে। এতে একটি পুরান টিলা ধসে বাড়ির উপর পড়ে চাপা পড়ে 4 জন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে, কিন্তু ব্যাহত হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। দর্শক, সিলেট পরিস্থিতির খবর আমরা জানাচ্ছিলাম। আমরা আবারও পত্রিকায় চলে যাব। সমকালের শিরোনামগুলো দেখছিলাম। মাইকে ঘোষণা দিয়ে 2 যুবককে পিটিয়ে হত্যা, ছিনতাইকারীর সন্দেহ। হত্যার ঘটনা নিয়ে মিলেছে 2 ধরনের তথ্য। মরদেহের পাশ থেকে চাপাতি উদ্ধার করেছে পুলিশ। সেবা বন্ধ, রোগীদের বিকল্প হাসপাতালে চিকিৎসার পরামর্শ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। দর্শক, সমকালের শিরোনামগুলোতে আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সমকালের পরে চলে যাব প্রথম আলোতে। করমুক্ত আয়সীমায় ছাড় নেই, কর্পোরেট কর বাড়বে। ভারী বৃষ্টিপাত আরও 2 দিন, বন্যার ঝুঁকিতে 4 জেলা। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলা বন্যার ঝুঁকিতে থাকবে বলে বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে। প্রতি 20 মিনিটে গাজায় 1 শিশু হতাহত হচ্ছে। ফিলিস্তিনিদের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের সবচেয়ে বড় শিকার শিশুরা। ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় উপত্যকাটির 50,000 শিশু হতাহত হয়েছে। সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আগামীকাল। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দর্শক, প্রথম আলোর পরে আমরা চলে যাব কালের কণ্ঠের শিরোনামগুলোতে। বাজেটে স্বস্তি নেই মধ্যবিত্তের, চলতি অর্থবছরের তুলনায় 4,000 কোটি টাকা কম। করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা হচ্ছে। সর্বনিম্ন কর হার 5% বাড়িয়ে 1 লাফে 10% করা হতে পারে। সেনাপ্রধানের এখতিয়ার নিয়ে প্রশ্ন কাদের, কোন মতলবে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এখতিয়ার নিয়ে কতগুলো প্রশ্ন ও তার উত্তর এখন জনপরিসরে ব্যাপক আলোচিত। প্রশ্নগুলো হচ্ছে, গণ অভ্যুত্থানের পর 5 আগস্টে কার ভাষণ শোনার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষায় ছিল? জাতির উদ্দেশ্যে সেদিন কে ভাষণ দিয়েছিলেন? আইএমএফের চাপে কমল ভর্তুকি, ভুগবে শিল্প ভোক্তা। আগামী 2025-26 অর্থ বছরে বাজেটে বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি ও কর কমাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই 2 পদক্ষেপে সাধারণ গ্রাহক পর্যায় থেকে শুরু করে শিল্প খাত পর্যন্ত তেমন সুফল মিলবে না। দর্শক, কালের কণ্ঠে শিরোনামগুলোতেও চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এবারে দেখে নেব আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আজ। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ, সরাসরি সম্প্রচার করবে বিটিভি। ডিসেম্বরের মধ্যে বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলেছেন চিফ প্রসিকিউটর। ডক্টর ইউনূস সরকারের বাজেট ঘোষণাকাল, দেশীয় শিল্প খাতে কর অব্যাহতি, ব্যাপক হারে কমানোর পরিকল্পনা। নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে 16 বছরে 1000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এস.এম. মোহসিন। বিনামূল্যে পাঠ্য বই ছাপানো ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেটের মূল হোতা হলেন ব্রাইট প্রিন্টার্সের স্বত্বাধিকারী এস.এম. মোহসিন। গত 16 বছরে নিম্নমানের কাগজে পাঠ্য বই ছাপিয়ে তিনি 1000 কোটি টাকা লুটপাট করেছেন। সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়, সরকারকে জামায়াত। নির্ভীক সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছিলাম। সবশেষে আমরা চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। হাসিনার বিচার প্রক্রিয়া শুরু, আমরা দৈনিক ইত্তেফাকে পড়ছিলাম। জুলাই হত্যাকাণ্ডে আনুষ্ঠানিক অভিযোগ জমা আজ। শিক্ষার্থীদের হাতে 33% নিম্নমানের বই, প্রাথমিক ও মাধ্যমিক স্তর। বিনিয়োগে উচ্চাভিলাষী ব্যয় লাগাম, লক্ষ্যমাত্রা অর্জন কঠিন। কালো মেঘে ঠেকে আছে দেশের অর্থনীতি, অনিশ্চয়তার মধ্যে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি।
দর্শক, দিগন্তের শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম, তবে এই ছিল আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা আবহাওয়া পরিস্থিতির খবর জানবো আজকের দিনের পূর্বাভাস, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ড। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। চায়ের শহর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে রেকর্ড করা হয়েছে 23.2 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম, আমরা পত্রিকাতেও পড়ছিলাম টানা 2 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়টাতে আপনারা সাবধানে থাকুন, সুস্থ থাকুন। দর্শক, সময় সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, চলছে মধুমাস। আমরা একটু মৌসুমি ফল আমের বাজারের পরিস্থিতি জেনে আসবো। আমরা চলে যাব নাটোরে। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, শুভ সকাল। আপনি আমের বাজারেই আছেন, আমরা একটু আমের বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাই নাটোরের। শুভ সকাল সারিকা, আপনি যেমনটা বলছিলেন যে এখন মধুমাস, বাহারি রঙের ফুলের পাশাপাশি কিন্তু এখন ফলের সমাহার রয়েছে প্রকৃতিতে। আমাদের এই সময়টা বিশেষ করে আমের যে একটা রমরমা অবস্থা সেটা কিন্তু নাটোরে চলছে। আপনি জানেন যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আমের জন্য বিখ্যাত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ সহ বেশ কয়েকটি জেলায় কিন্তু এখন উন্নত মানের এবং বিভিন্ন প্রকারের আম উৎপাদন হচ্ছে। তবে এখন যে সময়, জ্যৈষ্ঠ মাসের যে প্রথম দিকটি চলছে, প্রথম আজকে মানে মাঝামাঝি দিক, তো এই সময় কিন্তু যে কয়েকটি আম বাজারে আসে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোপালভোগ, তারপরে হচ্ছে আপনার খেসাপাত ইতিমধ্যে এসে গেছে। এছাড়া লখনা আম, মানে লক্ষণভোগ যে আমটা, সেই আমটাও এসেছে। এছাড়া বিভিন্ন বাহারি প্রকারের যে বিভিন্ন রং বেরঙের দেশি প্রজাতির যে আটির আম রয়েছে, সেই আমগুলো কিন্তু বাজারে এরই মধ্যে উঠেছে এবং সেই আমগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরেই উচ্চ দামে বিক্রি হচ্ছিল, কিন্তু হঠাৎ করে বাজারে যে গোপালভোগ আম, সেটার আমের সরবরাহটা বেড়েছে। এই বাড়ার ফলে হয়েছে কি যে এই গোপালভোগ আমটার দামটা একটু কমে গেছে। এই জন্য এই আমের দাম কমার ফলে অন্যান্য আমের দামেরও কিন্তু কিছুটা হলেও পতন ঘটেছে। আমরা যদি একটু আমের গঠনগুলো যদি আপনাদের দেখাই, যে এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হলো গোপালভোগ জাতের আম। এইখানে এই আমটা কিন্তু একটু লম্বা জাতের আম হয় এবং আমটার গঠনটা একটু লম্বাটে, কিন্তু উপরের দিকে যেখানে রোদ্দুর লাগে সেই রোদ্দুর লাগার জায়গাটাতে কিন্তু একটু হলদে কালারের হয় আর কি, এবং দেখতে সুন্দর। এই আমটা কোনো আঁশ থাকে না এবং সুন্দর একটি সুস্বাদু আম। এই আমের পাশাপাশি যে আমটা প্রথমেই এই সময়ের জন্য অন্যরকম একটা বিখ্যাত আম, সেটা হচ্ছে যে আপনার খেসাপাত আম বা হিমসাগর আম বলা হচ্ছে অনেকে। এই আমটা যেখানে রোদ্দুর লাগে, সেই রোদ্দুর লাগার অংশটুকুতে বেশ সুন্দর বাহারি আমের কালার চলে আসে। এছাড়া অন্যান্য যে
আমগুলো রয়েছে সে আমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। আমের যদি বাজার দর আমরা দেখতে চাই তাহলে বলতে হবে যে এখন যে গোপালভোগ আম সেই আমগুলোর দাম কিন্তু 1200 টাকা মন থেকে শুরু করে 2000 টাকা মন পর্যন্ত আকার, সাইজ এবং কালারে বিক্রি হচ্ছে। এছাড়া খেসার পাতা আমেরও দামটা 1600 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। এছাড়া আমরা অন্যান্য যে আঠির আমগুলো সেগুলো কিন্তু 800 থেকে 1000 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এছাড়া আজকেই প্রথম আমরা দেখতে পেলাম যে কিছু আম রয়েছে এবং এই আমগুলোর মধ্যে যে বাহারি রঙের আরেকটা আম রয়েছে লক্ষণভোগ ওঠা শুরু হয়েছে, সেই আমটা কিন্তু ডায়াবেটিস রোগীরা খুব পছন্দের একটি আম। এই হলো সারিকা আমাদের নাটোরের থেকে আমের যে পরিবেশ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নাটোরের আমের বাজার পরিস্থিতি জানছিলাম। আমরা জানছিলাম গোপালভোগ সহ নানা ধরনের আম বাজারে উঠতে শুরু করেছে। দর্শক, বিরতির আগে আমরা জানছিলাম টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে বন্যার একটা শঙ্কা রয়েছে। টানা বৃষ্টিতে সিলেটে টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নাজারউদ্দিন শিমুল। শিমুল, সর্বশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন? সারিকা, আমি এই মুহূর্তে আছি গোলাপগঞ্জের বক্তিয়ারঘাট এলাকায়, যেখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রোববার মধ্যরাতে। আমরা এসে এখানে দেখলাম যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা যে 4 জনের লাশ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একই পরিবারের 4 জনের লাশ আসলে উদ্ধার করা হয়েছে, বাবা মা এবং তাদের 2টি সন্তান, মোট 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনীরও একটি চৌকস দল এসে কিন্তু এই উদ্ধার কাজে তাদের সহযোগিতা করেছে। এবং এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তারা আসলে টিলার পাদদেশে বসবাস করে আসছিলেন এবং স্থানীয়ভাবে তাদেরকে নানাভাবে কিন্তু সতর্ক করার পরও কিন্তু তারা এখানে বসবাস করে আসছিলেন। কিছুক্ষণ আগে আমরা এখানে স্থানীয় যে ইউপি চেয়ারম্যান রয়েছেন তার সাথে, লক্ষ্মীনাবাদ ইউনিয়নের, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন বেশ কয়েকদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে এবং গোলাপগঞ্জেও টানা বৃষ্টি হচ্ছে এবং তাদেরকে নানাভাবে তারা সতর্ক করেছেন এবং আশপাশ এলাকা যারা টিলার পাদদেশে বসবাস করেন তাদেরকেও সতর্ক করেছেন। কিন্তু আসলে কোনোভাবেই তারা আসলে প্রশাসনের কথা শুনছিল না, যার দরুন আসলে গতকাল রাত থেকে কিন্তু সিলেটে তুমুল বৃষ্টি হচ্ছে এবং রাত 3টার দিকে আসলে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং সেখানেই তারা আসলে ভূমি টিলাধসে আসলে মারা যান এবং তাদের লাশ এখন একটি বাসার সামনে রাখা হয়েছে এবং লাশগুলো হয়তো কিছুক্ষণ পর ময়নাতদন্তের জন্য এখানকার গোলাপগঞ্জে 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে নেওয়া হবে। তারপর আসলে ময়নাতদন্তের পর তাদেরকে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে দাফন করার কথা রয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে যে আসলে দীর্ঘ তারা 3 থেকে 4 ঘন্টা পরে কিন্তু আসলে উদ্ধার করতে পেরেছেন এবং এই যে এলাকা আমরা সেই এলাকার চারপাশে আসলে বৃষ্টির কারণে আসলে ফায়ার সার্ভিস ঠিক মতে আসলে ঢুকতে পারেনি। চারদিকে কিন্তু অনেকগুলো গাছালি আসলে রাস্তার মধ্যে পড়েছিল। তারপরে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় কিন্তু তারা 4টি লাশই উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা হয়তো পরবর্তীতে আর কোনো আপডেট পেলে হয়তো সারিকা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার কাছে এই ছিল সিলেটের গোলাপগঞ্জ থেকে টিলাধসে একই পরিবারের 4 জনের নিহতের সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটে টিলাধসে এক পরিবারের মর্মান্তিক মৃত্যুর খবর আমরা জানছিলাম। মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে। দর্শক, এই সময়টাতে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন। এবার চলে যেতে চাই পরবর্তী প্রসঙ্গে। আমরা একটু পর্যটনের দিকে নজর দেব। কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম এক সাগর বেষ্টিত দ্বীপ। কক্সবাজার জেলার অন্তর্গত এই দ্বীপটি সমুদ্রের মাঝে আলাদা সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তবে তা এখনও বেশিরভাগ পর্যটকদের কাছে অজানা। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দ্বীপের প্রকৃতির সৌন্দর্য এবং সম্ভাবনাগুলো যদি বিশ্ববাসীর সামনে নিয়ে আসা যায় তাহলে এটি হতে পারে এক অতুলনীয় পর্যটন কেন্দ্র। দ্বীপ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আশরাফুল আলম আকাশের ধারাবাহিক কয়েকটি প্রতিবেদন ছিল। আজ আমরা শেষ পর্বটি দেখব। ক্যামেরা ছিলেন সবুজ হোসেন। বঙ্গোপসাগরের বুকে 600 বছর ধরে জেগে আছে কুতুবদিয়া দ্বীপ। পর্যটনের শহর কক্সবাজারের উত্তর পশ্চিমে পর্যটন সম্ভাবনার আরেক আয়োজন। 16 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের বালুকাবেলা কিংবা ঝাউবনের হাতছানি। মনোহরিণী কুতুবদিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের এমন নানা উপাদান। এখানে পরিকল্পিতভাবে পর্যটন বিকাশ না ঘটলেও অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। প্রথমবারের মতো আসছি, এসে যেভাবে দেখতেছি এখানে পরিবেশটা খুব সুন্দর
এখানে আশেপাশে ময়লা আবর্জনা এরকম কোনো অবস্থা নাই। আবাসন সহ অবকাঠামোর দিক দিয়ে যদি আরেকটু উন্নত করা হয় তাহলে আমাদের মতো যারা ভ্রমণপ্রিয় মানুষ আছে তাদের জন্য সুবিধা হয়। দেশে প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিও হয়ে উঠেছে কুতুবদিয়ার অন্যতম আকর্ষণ। এছাড়া লবণ চাষের প্রক্রিয়া নিয়ে যাদের কৌতূহল আছে, জায়গাটি তাদের জন্য উপভোগ্য বটে, যেখানে দেখা মেলে লবণ তৈরির নানান প্রক্রিয়া। অন্যদিকে কুতুব আউলিয়ার দরবার শরীফও ছুটে আসেন অনেকে। প্রতি বছর ৭ ফাল্গুন এখানে জমায়েত হয় লাখো ভক্তের। আমাদের দরবারের পক্ষ থেকে দাবি করবো যেন কুতুবদিয়া দুইটা জিনিস, একটা হচ্ছে বেড়িবাঁধ এবং আমাদের জন্য ব্রিজ হয় এটা। তবে পর্যটনের নানা সম্ভাবনা থাকলেও তা নিয়ে যেন ভাবনা নেই প্রশাসনের। স্থানীয়রা বলছেন, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এই দ্বীপে বিকাশ ঘটবে পর্যটনের। পাবলিক টয়লেট, তারপরে যাতায়াত ব্যবস্থা উন্নত, এই ব্যবস্থাগুলো ইনশিওর করলে আমি মনে করি মানুষজনের সুবিধা হবে। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। কুতুবদিয়াতে এখনও পর্যন্ত আপনার পর্যটনের জন্য অপার সম্ভাবনা আছে। বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটা প্রচারের জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছি। পর্যটন উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। আমরা আগামী দিনে সম্ভাবনাময় পর্যটন উদ্যোক্তার বিকাশ ঘটবে এবং আমরা প্রয়োজনীয় যে অ্যান্সিলারি ফ্যাসিলিটিসগুলো আছে, গভর্নমেন্ট সার্ভিসেসগুলো আছে, সেগুলো আমরা এনশিওর করব। লবণ চাষে নির্ভরশীল হয়ে পড়া কুতুবদিয়াবাসীর প্রত্যাশা, পর্যটনের উন্নয়নের মধ্য দিয়ে এ দ্বীপে তৈরি হবে জীবিকার নতুন উৎস। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, কুতুবদিয়া, কক্সবাজার। দর্শক, শুরুতেই বলছিলাম বন্যা থেকে শুরু করে পর্যটন নিয়ে নানান তথ্য আমরা জানছিলাম। আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।